স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি তানভীর খন্দকার। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছে ট্রাম্প, শপথ নেবেন ভাইস প্রেসিডেন্টও। অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার জয় ২ উইকেটে। এবারে বিস্তারিত। ভোট কেন্দ্র দখল সহ সকল অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, কমিশন সেদিন মনে করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের তথ্য মতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি শুরু হবে ছবি তুলে বায়োমেট্রিক নিবন্ধন, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। সবশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২,৫০,১৬০ জন। freely, fairly, without any intimidation, ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রাম নেমেছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আমাদের একা পক্ষে এটা সম্ভব না। আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন, যে বিজয়ী হোক আর জয়ী হোক, আপনি তো ভোটটা দেওয়া তাইলে আমি এই যে লং জার্নিতে, পুরা জার্নিটাতে আমি আপনাদেরকে সাথে চাই। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটার ব্যবস্থার নিরসন ও ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল 10:30টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন তারা। বিক্ষোভকারীরা জানান, MBBS 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 73 নম্বর পেয়েও অনেক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তবে 41 নম্বর পেয়েও কোটায় ভর্তির সুযোগ পাচ্ছেন প্রায় 250 শিক্ষার্থী। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বড় পরিসরে আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও শিক্ষকরা এসে সংহতি জানান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 1টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। আগামী 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মাগুরার রাস্তা থেকে শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলামের রুমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মাগুরা সদরের জাগলাচাড়া বটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুমন মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের 3 বারের লাইন সম্পাদক এবং মাগুরা জেলা শ্রমিক লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। নিহতর স্বজনরা জানান, রুমন রাতে মোটর সাইকেলে ভাড়ায় যাত্রী আনা নেওয়ার কাজ করত। রবিবার রাতে বাড়ি থেকে বের হয় সে। এরপর ভোর রাতে তার এক পরিচিত জনের মাধ্যমে জানা যায় চারা বটতলা এলাকায় তার মরদেহ পড়ে আছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। দেশের উত্তরাঞ্চলের কয়েক জেলার উপর দিয়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে চরম দুর্ভোগে রয়েছেন ছিন্নমূল মানুষেরা। পঞ্চগড়ের সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 11.2 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 12.3
3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পাশাপাশি জেলায় রয়েছে কুয়াশার দাপট। দক্ষিণের জেলা পটুয়াখালীতেও বেড়েছে শীতের তীব্রতা। সকাল 9টায় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.6 ডিগ্রি সেলসিয়াস। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বত্র এখন পরিযায়ী পাখির উড়াউড়ি, যা ক্যাম্পাস জুড়ে তৈরি করেছে এক নান্দনিক দৃশ্য। পাখির অভয়ারণ্য নিশ্চিতের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সবুজে ঘেরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন অতিথি পাখির কলকাকলি আর কিচিরমিচির শব্দে মুখর। শীত এলেই অতিথি পাখির ভিড় জমে ক্যাম্পাসে। বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে বাঁচতে প্রতি বছর হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নিরাপদ অভয়ারণ্য নোয়াখালীতে আশ্রয় নেয় অতিথি পাখির দল। বিশ্ববিদ্যালয়ের লেক ও জলাশয়ের পাশাপাশি পুরো ক্যাম্পাসেই যেন পাখির মিলন মেলা। আকাশে তাদের উড়ে বেড়ানোর নান্দনিক দৃশ্য উপভোগ করেন শিক্ষার্থীরা। আপনি যদি বেশি ডিপ্রেশনে থাকেন তাহলে এই পাখির কাছে আসুন, পাখির কিচিরমিচির শুনুন, 10 মিনিট চোখ বন্ধ করে থাকুন, নিজের ভেতর কি আছে সেটা উপলব্ধি করবেন এবং আপনার মন অটোমেটিকভাবে ভালো হয়ে যাবে। তাদের পাখনায় ভর করে যে সুগন্ধ সুদূর থেকে নিয়ে আসে তা স্তব্ধ করার অধিকার কোনো সভ্য মানুষের নেই। এই ময়নাদ্বীপের পাড়ে কিছুক্ষণ বসে থাকুক, আমি বিশ্বাস করি তার মন খারাপের এখানে কোনো অপশনই থাকবে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, আগে পাখির অভয়ারণ্যে ধান চাষ করার ফলে সুরক্ষা ব্যাহত হতো, তাই জমির ইজারা বাতিল করা হয়েছে। অবৈধ শিকার এবং চাষাবাদ এলাকায় নিষিদ্ধ করেছে, যাতে অতিথি পাখিরা অবাধ বিচরণ করতে পারে এবং নিরাপত্তা বেষ্টনীতে আমরা সবসময় টহল দিয়ে রাখতেছি, যাতে অতিথি পাখি কেউ ডিস্টার্ব করতে না পারে বা অতিথি পাখিকে কেউ শিকার করতে না পারে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবছর নানা প্রজাতির ৩৫০০-এর মতো পাখি এসেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীপ্ত বার্তা কক্ষ। শুরুতেই আন্তর্জাতিক খবর জানাতে চাই এই পর্বে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। এ উপলক্ষে রাজধানীর ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। মেক আমেরিকা গ্রেট এগেইন। যুক্তরাষ্ট্রবাসীকে এমন স্বপ্ন দেখিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় নতুন প্রেসিডেন্টের পথ চলা, আর হোয়াইট হাউস ছাড়েন বিদায়ী প্রেসিডেন্ট। একবার প্রেসিডেন্ট হওয়ার পর হেরে গিয়ে আবারও ক্ষমতায় আসা মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা, তাই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান ঘিরে কৌতূহলের অন্ত নেই। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 40 বছরের মধ্যে এবারই প্রথম বৈরী আবহাওয়ার কারণে ক্যাপিটল হিলের ভেতরে করা হচ্ছে এই আয়োজন। এজন্য বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে না বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। ভেতরে মাত্র 20,000 অতিথির বসার স্থান আছে। মহা আয়োজনের শুরুতেই থাকছে সঙ্গীতানুষ্ঠান ও উদ্বোধনী বক্তব্য। এরপরে ট্রাম্প পাঠ করবেন শপথ বাক্য। শপথ গ্রহণ পরিচালনা করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। পরে ট্রাম্প যাবেন সিনেট চেম্বারের প্রেসিডেন্ট কক্ষে, স্বাক্ষর করবেন গুরুত্বপূর্ণ নথিতে। এরপরই রিপাবলিকান প্রেসিডেন্ট যোগ দেবেন কংগ্রেস আয়োজিত মধ্যাহ্নভোজে। ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত হবে কুচকাওয়াজ। নয়া প্রেসিডেন্ট অংশ নেবেন 3টি সমাবেশেও। 2021 সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই বাইডেনই শুধু নন, ট্রাম্পের শপথ প্রত্যক্ষ করবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও। একই অনুষ্ঠানে শপথ নেবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। ট্রাম্প প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক, মেটার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপলের টিম কুক, টিকটকের সু চিউ এবং গুগলের সুন্দর পিচাইকে। প্রথাগতভাবে বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো না হলেও ট্রাম্প ইটালি ও হাঙ্গেরির ডানপন্থী নেত্রী জর্জিয়া মেলোনি ও ভিক্টর অরবান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারো এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত বার্তাকক্ষ।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর আগে ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ের পর রোববার গাজায় কার্যকর হয় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। মুক্তিপ্রাপ্ত বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিস হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাস জানিয়েছে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে পশ্চিম তীর এবং জেরুজালেমের ৬৯ নারী ও ২১ জন কিশোর রয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক প্রায় ১৯০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছেন, আহত হন ২৫ জন। রাখাইনের আরাকান আর্মি তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে রবিবার যুদ্ধ বিমান থেকে একটি অস্থায়ী ক্যাম্পে হামলা চালানো হয়। বার্তা সংস্থা এএফপি বলছে রাখাইনের অস্থায়ী এই ক্যাম্পে সেনা পরিবারের সদস্যদের বন্দী করে রেখেছিল আরাকান আর্মি। নিহতদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। মেয়েদের ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৯৮ রান করে সফরকারীরা। জবাবে ১১০ বল আর ৯ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। সেন্ট কিটসে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ফারজানা ও মুর্শিদার উদ্বোধনী জুটি ভাঙে মাত্র ২৫ রানে। টাইগ্রেসদের ইনিংসে নেই কোনো হাফ সেঞ্চুরি। ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রান আসে শারমিন আক্তারের ব্যাট থেকে। এতে দলীয় সংগ্রহটাও বড় হয়নি। বল হাতেও পুরোই ছন্নছাড়া বাংলাদেশের আক্রমণ। ওপেনিংয়ে নেমে হাইলি ম্যাথিউসের অপরাজিত ১০৪ রানে সহজেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এই হারে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করাটা বেশ কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। চলতি সিরিজে আরও ২টি ওয়ানডে রয়েছে। সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতে লাগবে সেই দুটিতে জয়। শেষ করছি দীপ্ত সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছে ট্রাম্প, শপথ নেবেন ভাইস প্রেসিডেন্টও। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত স্পোর্টস বিকেল ৪টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।